চীনা সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, 2 মন্ত্রীসহ নিহত 8। ফিলিস্তিনের পক্ষে ইতিহাসের সর্ববৃহৎ মিছিলে অংশ নেন বাংলাদেশিরাও। গাজায় ত্রাণের নামে গুলি, ট্রাম্প সিটি বানাতেই কি নতুন এই ফাঁদ? ইসরায়েলের ভেতরেই চলছে যুদ্ধবিরোধী আন্দোলন, বিরোধী নেতার বিস্ফোরক মন্তব্য। হুথিদের ড্রোন মিসাইল, ইসরায়েল জুড়ে আতঙ্ক, বাসিন্দারা ছুটছেন বাংকারে। বাংলাদেশি পর্যটক না থাকায় ধস, কলকাতায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি। পারমাণবিক চুক্তি ভেঙে রাশিয়ার পাল্টা চাল, যুক্তরাষ্ট্র টালমাটাল। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি RTV সপ্তাহের বিশ্বে। সঙ্গে আছি আমি শুক্তি রায়। এবার পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় বিধ্বস্ত হয়েছে সামরিক বাহিনীর একটি চীনা হেলিকপ্টার। এতে প্রাণ হারিয়েছেন দেশটির 2 মন্ত্রী সহ মোট 8 জন। সরকারি অভিযানে যাওয়ার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। একের পর এক যেন পাল্লা দিয়ে ঘটছে হেলিকপ্টার ও বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনা। এবার পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় ভেঙে পড়ল সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার, যেখানে প্রাণ হারিয়েছেন 2 মন্ত্রী সহ মোট 8 জন। দুর্ঘটনাটি ঘটেছে ঘানার আশান্তি অঞ্চলে। জানা গেছে, হেলিকপ্টারটির রাজধানী আকরা থেকে ওবুয়াসি শহরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। তাদের গন্তব্য ছিল একটি সরকারি অভিযান, যেখানে অবৈধ খনির বিরুদ্ধে অভিযান পরিচালনা করার কথা ছিল। ঘানার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল চীনে তৈরি Z9 মডেলের, যাতে ছিলেন 3 জন ক্রু ও 5 জন যাত্রী। উড্ডয়নের কিছু সময় পরই হেলিকপ্টারটির রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটির ধ্বংসাবশেষ পাওয়া যায় আশান্তি অঞ্চলের একটি দুর্গম এলাকায়। নিহতদের মধ্যে রয়েছেন ঘানার প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানি বুয়ামাহ ও পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইব্রাহিম মুরতালা মোহাম্মদ। তাদের সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপসমন্বয়ক ও সাবেক কৃষিমন্ত্রী আল হাজি মনিরু মোহাম্মদ এবং ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং। হেলিকপ্টারটির 3 ক্রু সদস্য ছিলেন স্কোয়াড্রন লিডার পিটার বাফেমি আনালা, ফ্লাইং অফিসার মানিন তুমু আমপাদু ও সার্জেন্ট আর্নেস্ট আদ্দোমেনচা। তবে এখনও দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, একটি পূর্ণাঙ্গ তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। অর্পিতা জাহান, RTV। গেল রোববার অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় ফিলিস্তিনপন্থী বিক্ষোভ। হারবার ব্রিজ জুড়ে এই শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন হাজার হাজার মানুষ। আয়োজকদের দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা ছাড়িয়েছে 3 লাখ। পুলিশ জানিয়েছে, অন্তত 90,000 মানুষ অংশ নেন এই কর্মসূচিতে। বিস্তারিত দেখুন হাওলাদার শামীমের রিপোর্টে। রোববার সকালে সিডনি হারবার ব্রিজ জুড়ে বয়ে গিয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় ফিলিস্তিনপন্থী মিছিল। আয়োজকদের দাবি, অংশগ্রহণকারী সংখ্যা ছাড়িয়েছে 3 লাখ। তবে পুলিশের হিসেব বলছে 90,000-এরও বেশি মানুষ ছিল এই জোয়ারে। অনেক বাংলাদেশিও অংশ নিয়েছিলেন মিছিলটিতে। তাদের চোখে সেটি ছিল এক মানবতার বিস্ফোরণ, একটি জাতির নয়, একটি বিবেকের প্রতিবাদ। এই মিছিল থামাতে চেয়েছিল নিউ সাউথ ওয়েলস সরকার। পুলিশ নিরাপত্তার কথা বলে সুপ্রিম কোর্টে গিয়েছিল, কিন্তু আদালত শেষ পর্যন্ত অনুমতি দেয় মিছিলের পক্ষেই। আর তখনই ফেসবুক, ইনস্টাগ্রামে ওঠে ঝড়। সব বাধা ভেঙে ব্রিজে আসার ডাক দেয় হাজারো মানুষ। নর্থ সিডনি স্টেশন থেকে যখন মিছিল শুরু হয়, চারদিক শুধু ফিলিস্তিনের পতাকা। ছোট্ট শিশু থেকে শুরু করে হুইল চেয়ারে বসা প্রবীণ মানুষ সবাই ছিলেন সেখানে। কেউ বলছিলেন অস্ট্রেলিয়া F-35-এর যন্ত্রাংশ পাঠিয়ে এই যুদ্ধকে সমর্থন করছে, অন্য কেউ বলছিলেন আত্মরক্ষার নামে এই হত্যাযজ্ঞ বন্ধ হোক। আর এই মিছিলের অগ্রভাগী ছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, যিনি মুক্তি পাওয়ার পর এই প্রথম কোনো প্রকাশ্য রাজনৈতিক ইভেন্টে এলেন। ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বব কার, অভিনেতা মেইন ওয়ার্ড, সিনেটর মেহরিন ফারুকি এবং মানবাধিকার কর্মী ক্রেইগ ফস্টার, যারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানান। মিছিলের সময় একাধিকবার সৃষ্টি হয়েছিল উদ্বেগজনক পরিস্থিতি। পুলিশ বলছিল তারা মানুষের পিষ্ট হওয়ার শঙ্কায় ভুগছিলেন, কিন্তু মানুষ শান্ত ছিল, সংগঠিত ছিল, লক্ষ্য ছিল একটাই, গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানো। হারবার ব্রিজ কাঁপছিল এক একটা স্লোগানে, স্টপ দ্য জেনোসাইড, উই আর অল প্যালেস্টাইনিয়ানস। মাথার উপর পুলিশ হেলিকপ্টারও চক্কর কাটছিল, আর নিচে চলছিল এক অপরাজেয় মানবিক জাগরণ। বিকেলের দিকে ব্রিজ খুলে দেওয়া হয়, কিন্তু শহরের হৃদয়ে তখনও বয়ে চলেছে বিক্ষোভের ঢেউ। কেউ বলছিলেন এটি ছিল গণতন্ত্রের এক মহা উৎসব। কারো হাতে ছিল ব্যানার, যেখানে লেখা ছিল নিহত ফিলিস্তিনি শিশুদের নাম। কারো চোখে ছিল জল, ঠোঁটে ছিল একই ডাক, এখনই যুদ্ধ থামাও, ফিলিস্তিনকে মুক্ত করো। হাওলাদার শামীম, RTV।
গাজায় মানবিক সংকটের ভয়াবহতায় যুক্ত হয়েছে আরেকটি চাঞ্চল্যকর অভিযোগ। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, যুক্তরাষ্ট্র সমর্থিত সহায়তা কেন্দ্রগুলোর আশপাশে নিরস্ত্র গাজাবাসীর ওপর ইসরায়েলি বাহিনী নিয়মিত চালাচ্ছে গুলি, যারা এসেছে শুধুই খাবারের খোঁজে। এই অভিযোগ ঘিরে এখন প্রশ্ন উঠছে, ত্রাণ কি তবে কূটনৈতিক কৌশলের নতুন মুখোশ? দর্শক, অর্পিতা জাহানের রিপোর্টে দেখুন বিস্তারিত। গাজার আকাশে একের পর এক বোমা, গুলি, আর সেই বিভীষিকার মাঝে মার্কিন প্রেসিডেন্টের মুখে শান্তির বলি। ট্রাম্প প্রশাসন একদিকে প্রকাশ্যে হামাসের সঙ্গে সমঝোতার নাটক সাজায়, নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে নোবেল শান্তি পুরস্কারের লোভের গুঞ্জন। অথচ বাস্তবতা, ত্রাণের নামে শুরু হয় নতুন খেলা। ত্রাণ সহায়তার গল্পে এবার যুক্ত হয়েছে ড্রোনে ত্রাণ ফেলার অভিনব পরিকল্পনা, যেন গাজার ক্ষুধার্ত মানুষের আর্তনাদ ঢেকে যায় সহানুভূতির মুখোশে। কিন্তু সেই ত্রাণের খোঁজে ছুটে যাওয়া মানুষের বুক ঝলসে যাচ্ছে গুলিতে, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, প্রাণ ঝরে যাচ্ছে রক্তাক্ত মাটিতে। এসবের পেছনে যেন লুকিয়ে আছে এক সুদূর প্রসারী পরিকল্পনা, গাজাকে ত্রাণের ফাঁদে ফেলে নিয়ন্ত্রণে আনা আর ধ্বংসস্তূপের ওপর গড়ে তোলা ট্রাম্প সিটি। এজন্য ট্রাম্পের মানবিকতার মুখোশ আর কূটনীতির নতুন এক নাটক, যেখানে সাপও মরছে না, লাঠিও ভাঙছে না। এই ভয়াবহ দৃশ্যকল্প উঠে এসেছে হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক এক প্রতিবেদনে। এতে বলা হয়, গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত সহায়তা কেন্দ্রগুলোর বাইরে প্রতিদিনই ইসরায়েলি সেনারা গুলি চালাচ্ছে অসহায় বেসামরিক মানুষের ওপর, যারা এসেছে শুধু খাবারের খোঁজে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয় মে মাসের শেষ দিকে। যুক্তরাষ্ট্রের সামরিক ঠিকাদার ও ইসরায়েলি বাহিনী মিলে গাজায় 4টি কেন্দ্র পরিচালনা করছে, যাদের উদ্দেশ্য জাতিসংঘের ত্রাণ ব্যবস্থাকে পাশ কাটিয়ে নতুন মানবিক প্রচেষ্টা করে তোলা। কিন্তু সেই প্রচেষ্টার মুখেই এখন লেগে আছে রক্তের দাগ। হিউম্যান রাইটস ওয়াচের বেলকিস উইলে বলেন, এই ত্রাণ ব্যবস্থাকে এখন রীতিমতো সামরিক নিয়ন্ত্রণে চালানো হচ্ছে, যেখানে সহায়তা বিতরণ মানেই রক্তপাত। এএফপি ও সিভিল ডিফেন্স সদস্যরা জানিয়েছেন, মানুষ যখন খাবারের আশায় ভিড় করছে, তখন গুলির শব্দ ছড়িয়ে পড়ছে চারদিকে, চোখের সামনে লুটিয়ে পড়ছে জীবন। মাত্র 2 মাসে 27 মে থেকে 31 জুলাইয়ের মধ্যে অন্তত 859 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন শুধু এই সহায়তা কেন্দ্রগুলোর আশেপাশে, যাদের বেশিরভাগই ইসরায়েলি গুলিতে প্রাণ হারিয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচের দাবি অনুযায়ী এটা কেবল অবরোধ নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা বলছে, ইসরায়েল শুধু মানুষকে অনাহারে রাখছে না, বরং যারা খাবার আনতে বের হচ্ছে তাদেরকেও হত্যা করছে নিয়মিত। এই প্রতিবেদন সম্পর্কে ইসরায়েলি বাহিনীর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো মেলেনি এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখনো নেই কোনো আত্মসমালোচনা। অর্পিতা জাহান, RTV। এবার ইসরায়েল জুড়ে শুরু হয়েছে ব্যাপক আন্দোলন। বিরোধী দল থেকে শুরু করে সাধারণ জনগণ, সকলের একটাই বার্তা, আর নয় যুদ্ধ। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেন, চলমান এই যুদ্ধে দীর্ঘদিন জনগণের সমর্থন থাকলেও এখন তারা আর চাইছেন না এই যুদ্ধ। ফলে ক্রমেই নেতানিয়াহু সরকারের উপর বাড়ছে চাপ। চলুন জেনে নেই ইসরায়েলিদের এই আন্দোলনের বিস্তারিত। গাজায় ইসরায়েলের সৃষ্ট যুদ্ধের আগুন এবার লেগেছে দখলদারদের ভেতরেই। একসময় যে দেশের জনগণ ছিল যুদ্ধের পক্ষে, আজ তারাই বলছে আর না এই যুদ্ধ। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদও দিয়েছেন এক বিস্ফোরক বার্তা, এই যুদ্ধে আর নেই জনগণের সমর্থন। তিনি জানিয়েছেন, ইসরায়েলের প্রতিটি যুদ্ধই টিকে ছিল একটি শর্তে, জনগণের আস্থা। কিন্তু এখন সে আস্থা নেই যুদ্ধের লক্ষ্যেও, নেই নেতৃত্বের প্রতিও। ফলে তার মতে যুদ্ধ থামানোর সময় এসেছে, জিম্মিদের ফিরিয়ে আনার এখনই সময়। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনেও উঠে এসেছে সেই চিত্র। লাপিদের এই বক্তব্য শুধু রাজনৈতিক কোনো বিবৃতি না, এটা যেন একটি সমাজের ভেতরের ক্ষোভের আওয়াজ। তিনি বলেন, গাজায় দুর্ভিক্ষ রোধ করা এখন ইসরায়েলের নৈতিক দায়িত্ব, কারণ এটা শুধু মানবিকতার প্রশ্ন না, বরং হামাসের প্রোপাগান্ডা ঠেকাতেও জরুরি। তার সতর্কবার্তা ছিল আরো ভয়ানক। লাপিদ বলছেন, যদি এখনই গাজা পরিস্থিতি পাল্টানো না হয়, তাহলে আসবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আর তার খেসারত দিতে হবে ইসরায়েলের সাধারণ মানুষকে। এমনকি এখন বিদেশে ভ্রমণে যাওয়া ইসরায়েলিদের মধ্যেও আতঙ্ক, কোথাও হামলার শিকার হবেন না তো। এই বক্তব্যে তোলপাড় ইসরায়েলের রাজনীতিক। সরকার পক্ষ এখনো আগের অবস্থানে অনড়। তারা সাফ জানিয়ে দিয়েছে, হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে অবরোধ চলবে আগের মতোই। এই টানাপোড়েনের ভেতরেই আন্তর্জাতিক মহল এখন খুঁজছে ইসরায়েলের ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপ। যুদ্ধের পক্ষে থাকা জনগণ যখনই মুখ ফিরিয়ে নেয়, তখন শুধু সীমান্তে না, যুদ্ধটা শুরু হয় দেশের ভেতরেই। হাওলাদার শামীম, RTV। ইসরায়েল জুড়ে আবারও আতঙ্ক ছড়িয়েছে হুতিদের ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার ভোরে ইসরায়েলের আকাশে গর্জে ওঠে একের পর এক ড্রোন ও মিসাইল।
সাত সকালে ঘুমন্ত শহরের বুকে নেমে আসে আতঙ্ক। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলো। তবে আইডিএফ বলছে প্রতিহত করা হয়েছে সকল হামলা। হুথিদের এই হামলার বিস্তারিত তথ্য দেখুন প্রতিবেদনে। ঘুমন্ত শহরের বুকে ছুটে যায় আতঙ্ক, লোকজন দৌড়ে নামেন আশ্রয় কেন্দ্রে। সময়টা ছিল 5 আগস্ট মঙ্গলবার। লক্ষ্যবস্তু ইসরায়েল। ইয়েমেন ভিত্তিক হুথি গোষ্ঠী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে বর্বর ইসরায়েলের দিকে। তবে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে প্রতিরোধ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিসের মতে তাই পাওয়া যায়নি কোনো হতাহতের খবর। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া ও টাইমস অফ ইসরায়েল জানায় এই তথ্য। এর ঠিক আগের দিন গেল সোমবার হুতিরা জানায় তারা 3টি ড্রোন পাঠিয়েছে ইসরায়েলের দিকে। লক্ষ্য ছিল তেল আবিব, আশকেলন ও হাইফা, ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর কয়েকটি। সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির ভাষণে দাবি করা হয় তারা সরাসরি সিওনি শত্রুদের সামরিক ঘাঁটি টার্গেট করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা একটি ড্রোন ভূপাতিত করতে পেরেছে। বাকি দুটি কোথায় গিয়ে পৌঁছেছে তা এখনো পরিষ্কার নয়। তবে হামলার সময় গাজার কাছে নেটজারিম ও মিশর সীমান্তেও বাজতে শোনা গেছে সতর্কতা সাইরেন। একে একে লোকজন নামতে থাকে বাংকারে। কেউ আবার ফোনে স্বজনদের সঙ্গে কথা বলছেন সব ঠিকঠাক আছে কিনা তা জানতে। বিশ্লেষকরা বলছেন এই হামলা শুধু হুতি ইসরায়েল সংঘাত না, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকেই আরো উত্তপ্ত করে তুলেছে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে হুতিদের এই সামরিক আগ্রাসন এক নতুন মাত্রা যোগ করেছে সংঘাতের মানচিত্রে। হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে সাইরেন বাজা এলাকায় এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকা বাসিন্দাদের অনুমতিও দেওয়া হয়েছে বাইরে যাওয়ার। এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মধ্যপ্রাচ্যের শান্তির পথে নতুন করে জমেছে কালো মেঘ। প্রতিটি সাইরেন যেন বলে দিচ্ছে এখনো শেষ হয়নি যুদ্ধের গল্প। হাওলাদার শামীম, RTV। বন্ধ করেছে ভিসা, আর তাতেই ধসে পড়ছে নিজ দেশের অর্থনীতি। কলকাতার নিউ মার্কেট, যেটি একসময় পরিচিত ছিল মিনি বাংলাদেশ নামে, আজ সেখানে নিস্তব্ধতা, রেস্তোরাঁয় তালা, দোকানিদের চোখে শূন্যতা। বাংলাদেশের পর্যটক না আসায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ব্যবসা। বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে ভারতের কি হাল, দেখুন হাওলাদার শামীমের প্রতিবেদনে। জুলাই আন্দোলন ও গণ অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা আর শেখ হাসিনার পতনের পর বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর সীমিত কয়েকটি ক্যাটাগরিতে ভিসা দিলেও আজও তারা চালু করেনি ভ্রমণ ভিসা। এর সরাসরি প্রভাব পড়ে মিনি বাংলাদেশ খ্যাত কলকাতার নিউ মার্কেট অঞ্চল জুড়ে। আর এই এক বছরে শুধু এই এলাকাতেই অর্থনৈতিক ক্ষতি হয়েছে 1000 কোটি রুপিরও বেশি। যেখানে আগে প্রতিদিন কয়েকটা বাস ভর্তি করে আসতেন বাংলাদেশি পর্যটক, আজ সেখানে কোনোদিন একজন লোকও দেখা যায় না। হোটেল, ট্রাভেল এজেন্ট, রেস্তোরাঁ, চিকিৎসা প্রতিষ্ঠান, এমনকি বৈদেশিক মুদ্রা বিনিময়ের দোকানও এখন প্রায় বন্ধের পথে। ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশন হিসাব বলছে নিউ মার্কেট আর বড় বাজার মিলিয়ে এই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 5000 কোটিরও বেশি। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পেয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। মার্কুস স্ট্রিটের একটি ট্রাভেল কোম্পানির একজন ম্যানেজার জানান, আগে এত পর্যটক আসতো যে পার্কিংই পাওয়া যেত না, আর এখন গ্যারেজ ফাঁকা পড়ে থাকে। মুদ্রা বিনিময়ের ব্যবসায়ীরা বলছেন তারা বেঁচে থাকার লড়াই করছেন, কারণ তাদের বেশিরভাগ ব্যবসায়ী ছিল বাংলাদেশি পর্যটকদের ঘিরে। ব্যবসায়ীরা আরো জানান, ছোট রেস্তোরাঁগুলোর প্রায় 40% ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। যারা টিকে আছেন তারা সীমিত বাজেট আর লোকসানে ব্যবসা চালাচ্ছেন। একজন রেস্তোরাঁর মালিক জানান তাদের ব্যবসা নেমে এসেছে 20%। এই অবস্থায় আর লাভ হচ্ছে না, কেবল অপেক্ষা চলছে পরিস্থিতি কবে বদলাবে। কোভিডের ধাক্কা সামলাতে না সামলাতেই এলো এই রাজনৈতিক অস্থিরতা। কেউ নিয়েছিলেন ঋণ, কেউ কিনেছিলেন নতুন গাড়ি, কিন্তু এখন আয় বলতে গেলে একেবারে শূন্য। একজন ড্রাইভার বলেন, মাসে 5-6 বেশি বুকিংই আসে না, তাও আবার দাম খুবই কম। বড় ব্যবসা ছাড়াও পর্যটন নির্ভর অনানুষ্ঠানিক অর্থনীতি, যেমন ঘরে তৈরি খাবার সরবরাহকারী, হোমস্টে অপারেটর, ট্যুর গাইড, এসব ব্যবসাও ভেঙে পড়েছে। শত শত স্থানীয় বাসিন্দা যারা হোটেল কর্মী, বাবুর্চি, ড্রাইভার এবং খুচরা দোকানে কাজ করতেন, তারাও মারাত্মকভাবে হয়েছেন ক্ষতিগ্রস্ত। এখানে শুধু ব্যবসা নয়, ভেঙে পড়েছে মানুষের জীবনও। সবার ঘরেই এখন হাহাকার। এক ভিসা বন্ধ করে দেওয়ায় এক দেশ এখন কাঁপিয়ে দিয়েছে আরেক দেশকে। তাই তো কথায় বলে, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। হাওলাদার শামীম, RTV। ইউরোপ জুড়ে আবার ফিরছে পরমাণু যুদ্ধের ভীতি। সম্প্রতি রাশিয়া ঘোষণা করেছে তারা আর মানবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ক্ষেপণাস্ত্র চুক্তি। যে সিদ্ধান্তে শুধু এক দেশ নয়, এর প্রভাব পড়বে গোটা বিশ্বে। বিশেষ করে ইউরোপ ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাড়ছে এই উত্তেজনার পারদ।
দর্শক, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার এই পারমাণবিক চুক্তির হাল হকিকত দেখুন প্রতিবেদনে। রাশিয়া জানিয়ে দিয়েছে তারা আর যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা পরমাণু ক্ষেপণাস্ত্র চুক্তিকে মানবে না। গেল সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দেওয়া হয় এই বার্তা। এই ঘোষণার অর্থ একটাই, ইউরোপ ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে আবারও মোতায়েন হতে পারে ভয়ঙ্কর স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এখনকার ভূরাজনৈতিক বাস্তবতায় তারা একতরফা নিষেধাজ্ঞা মানতে বাধ্য নয়। যুক্তরাষ্ট্র যখন একের পর এক ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরি করছে, তখন রাশিয়ার হাতে আর পিছু হটার কোনো পথ নেই বলেই মনে করছে মস্কো। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও উঠে এসেছে এই তথ্য। এই ঘোষণার সময়টাও খুব তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি দুটি পারমাণবিক সাবমেরিন উপযুক্ত অঞ্চলে পাঠানোর নির্দেশ দেন, যা একেবারে রাশিয়ার দোরগোড়ায় অবস্থান নিয়েছে। পরবর্তীতে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ স্বল্প ও মধ্যম পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ন্যাটো দেশগুলোকে দায়ী করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেন। এরপরে বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র আলোচনা। ঠিক তখনই রাশিয়াও স্পষ্ট করে দেয় নিজেদের অবস্থান। এখন প্রশ্ন উঠছে, এই অবস্থান কি হঠাৎই করা হয়েছে? উত্তরটা হচ্ছে না, এটা দীর্ঘ প্রস্তুতির ফল। গত বছর থেকে রুশ প্রেসিডেন্ট পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বারবার ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উস্কানির মুখে রাশিয়ার পক্ষে আর নিষেধাজ্ঞা মানা সম্ভব না। ডিসেম্বরে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী লাভরভ সরাসরি বলেছিলেন এই নিষেধাজ্ঞা আর টেকসই নয় ও এটা পরিত্যাগ করতে হবে। তার অভিযোগ ছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের সব সতর্কতা উপেক্ষা করেই একচেটিয়াভাবে এগিয়ে যাচ্ছে পরমাণু অস্ত্র মোতায়েনের পথে। তবে মূল ঘটনা কিন্তু আরও আগের। 2019 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র একতরফাভাবে আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যায়। অভিযোগ ছিল রাশিয়ার নিয়ম মানছে না। মস্কো তখন জানিয়ে দেয় যুক্তরাষ্ট্র যদি না মোতায়েন করে তবে তারাও করবে না। হাওলাদার শামীম, RTV। দর্শক, সপ্তাহের বিষয় এই পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চীনা সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, 2 মন্ত্রীসহ নিহত 8। ফিলিস্তিনের পক্ষে ইতিহাসের সর্ববৃহৎ মিছিলে অংশ নেন বাংলাদেশিরাও। গাজায় ত্রাণের নামে গুলি, ট্রাম্প সিটি বানাতেই কি নতুন এই ফাঁদ? ইসরায়েলের ভেতরেই চলছে যুদ্ধবিরোধী আন্দোলন, বিরোধী নেতার বিস্ফোরক মন্তব্য। হুথিদের ড্রোন মিসাইল, ইসরায়েল জুড়ে আতঙ্ক, বাসিন্দারা ছুটছেন বাংকারে। বাংলাদেশি পর্যটক না থাকায় ধস, কলকাতায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি। পারমাণবিক চুক্তি ভেঙে রাশিয়ার পাল্টা চাল, যুক্তরাষ্ট্র টালমাটাল। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।